আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফিউচারাইজার বাংলাদেশ প্রেজেন্টস সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে, পাওয়ার্ড বাই বায়োস্কোপ ইভেন্ট অ্যান্ড ট্যুরিজম। সাথে আছি আমি রূপা আহমেদ এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন মোটিভেটরি স্পিকার ডক্টর আলমাসুর রহমান। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকের বিষয় আমি পারি। মহান আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মানুষকেই চিনি, মানুষকেই জানি। তো এই মানুষের মধ্যে আমরা কেউ খুব সফলতা অর্জন করছি, কেউ আমরা একদম ব্যর্থতার বিষণ্ণতায় আছি। তো এটা কেন যে আমরা যদি সৃষ্টির সেরা জীবই হই তাহলে সবাই কেন সেরা নই, সবাই কেন সফলতা আমরা অর্জন করতে পারি না, এটা কেন হয়? রূপা, আপনি তো একজন উপস্থাপিকাই নন, আপনি আসলে নিজেও কিন্তু একজন উদ্যোক্তা, একজন এমনকি মহিলা উদ্যোক্তা সংস্থার দায়িত্বে আছেন এবং সভাপতি। আসলে এরকম সিচুয়েশনে আপনিও বোধ করেছেন বলেই এই প্রশ্নটা করলেন, খুব খুব গুরুত্বপূর্ণ। যে আপনি নিজেকে অনেক মহিলাকে বলছেন যে তুমি চেষ্টা করো, উদ্যোগ নাও, তুমি সফল হতে পারবা। কিন্তু অনেকে কি বলছে যে আচ্ছা কোনো ব্যাপারই না, আবার অনেকে বলছে না আমি পারবো না, হ্যাঁ ও বাবারে এটা কি আমার পক্ষে সম্ভব নাকি। তো তুমি এরকম সিচুয়েশন অনেক ফেস করেছো যে কেউ কেউ সফল হচ্ছে আবার কেউ কেউ সফল হচ্ছে না। কারেক্ট, একদম সত্য কথা যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করে বানিয়েছে, মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছে এবং সেরা করে বানিয়েছেন সেরা হওয়ার জন্য, সেরা থাকার জন্য। কিন্তু দেখা যাচ্ছে তা হচ্ছে না, তাই না? কিন্তু দেখো, এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত বলছেন যে ইউ আর নট ভিকটিম, ইউ আর ভিক্টর। মানে তার মানে তুমি ভিকটিম বা পরাজিত হওয়ার জন্য জন্মাওনি, তুমি সফল হওয়ার জন্যই জন্মেছো। আচ্ছা রূপা, আপনি বলেন তো কোন পৃথিবীর বিখ্যাত ব্যক্তি বলেছেন যে গরিব হয়ে জন্মানোটা তোমার অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণটা তোমার অপরাধ, তাই না? এটা হচ্ছে বিল গেটস বলছেন যে মানুষ গরিব হয়ে জন্মাতেই পারে, কিন্তু সে যদি গরিব হয়ে মারা যায় তাহলে বুঝতে হবে তার কাছে চয়েস ছিল, চয়েস থাকার পরেও কেন মারা যায়, তাহলে বুঝতে হবে যে সে তার নিজের যোগ্যতাকে কাজে লাগায়নি, তাই না? এমনকি আল্লাহ তাআলা বলেন কি জানো, যে তোমরা পৃথিবীটাকে ভ্রমণ করে দেখো যে আমি পৃথিবীটাকে কেমন করে সৃষ্টি করেছে। তার মানে পৃথিবীকে আমাকে ভ্রমণ করতে হবে, পৃথিবীটাকে দেখতে হবে, আল্লাহর সৃষ্টিকে জানতে হবে, তারপরে আমি আল্লাহ প্রতি আমি আল্লাহ কৃতজ্ঞ কল্পনা করে আল্লাহ তুমি এত সুন্দর করে পৃথিবীটা বানিয়েছো। তাহলে সারা পৃথিবীটা যদি ঘুরতে নাও পারি, আমি যদি অধিকাংশ জায়গাগুলোই ঘুরি, তাহলে তো আমার লাগবে কোটি কোটি টাকা, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে মানুষ তার নিজের একটা থাকার একটা অট্টালিকা বা একটা বাসাই তৈরি করতে পারছে না, ঠিক না? কেন? আবার তুমি একটু আগে কিন্তু আমাকে একটা কথা প্রসঙ্গে অনুষ্ঠানের আগে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলে যে আচ্ছা স্যার, একই ইউনিভার্সিটিতে পড়ছে, একই যোগ্যতা, একই ইয়ারে বের হচ্ছে, দেখতে শুনতে একই রকম, কিন্তু কেউ একেবারে সফলতার শীর্ষে যাচ্ছে, তুমি কিন্তু প্রশ্ন করেছিলে, এবং কেউ কিন্তু একেবারে কোনো রকম জীবন কাটাচ্ছে, একই টিচার থেকে, একই জায়গা থেকে, একই পরিবেশ থেকে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং তুমি আমাকে পরিচয় করে দিয়েছো আমি একজন দেশের মোটিভেশনাল স্পিকার, হ্যাঁ তাই না? পৃথিবীতে যত সেরা আমেরিকা, ইউরোপের মোটিভেশনাল স্পিকার আছেন, তারা কিন্তু এই ট্রেনিংটাই মানুষকে দিয়ে থাকেন তাদের ভিতরে শক্তিকে জাগানোর জন্য, জাগ্রত করার জন্য। কারণ এই জিনিসটা আসলে খুব দরকার প্রতিটি মানুষকে বোঝানো যে তুমি ব্যর্থ হতে পারো না, তোমার পক্ষেই সম্ভব সফল হওয়া। এই জন্যই আমি একটা কথা সবসময় বলে থাকি, সারা পৃথিবীতে এটার উপর রিসার্চ হয়েছে, আচরণবিদ, মনোবিদ, সমাজবিদরা গবেষণা করেছেন যে আসলে সফলতার সূত্রগুলো কী কী, একটা মানুষ সফল হতে পারে কোন কোন পথগুলোকে অতিক্রম করলে, এরকম এটার উপর অনেক রিসার্চ হয়েছে, অনেক বিষয় পয়েন্ট আলোচনা হয়েছে।
কিন্তু 3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, 3টে পয়েন্ট সবগুলোকে সামারাইজ করে 3টা পয়েন্ট করা হচ্ছে। একটা হচ্ছে এটাকে এডিএ ফর্মুলা বলা যেতে পারে, এডিএ। এ মানে হচ্ছে এ মানে হচ্ছে অ্যাম্বিশন, যে একজন সফল মানুষের, সেরা মানুষের, শ্রেষ্ঠ মানুষের তারা অ্যাম্বিশাস থাকে, তারা লক্ষ্য থাকে, তারা স্বপ্ন দেখে যে আমি অমুক জায়গায় গিয়ে পৌঁছাতে চাই, ভিশন থাকে একটা, যে আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই, আমি একজন সফল ক্রীড়াবিদ হতে চাই, আমি একজন সফল ব্যাংকার হতে চাই, একজন আমি সফল বক্তা হতে চাই, একজন সফল শিক্ষক হতে চাই। সবগুলি কিন্তু একটা স্বপ্ন, না? অ্যাম্বিশাস, রাইট? এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিন্তু মানুষকে এই স্বপ্ন দেখতেই শিখিয়েছে। এই বলে ইমাজিনেশন, কল্পনা করার শক্তি। মানুষের ইমাজিনেশন শক্তি আছে বলেই মানুষের ক্রিয়েশন শক্তি আছে। মানুষ সৃষ্টি করতে পারে কেন? কারণ মানুষ স্বপ্ন দেখতে পারে, তাই না? ইমাজিনেশন করতে পারে, কি হয়? ম্যাটেরিয়ালাইজেশন হয়, বস্তুতে রূপান্তর হয়। মানে থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি। ইন্নামাল আমাল বেনিয়াত, আমি যেই নিয়তটা করব, যেই ভাবনাটা ভাববো, যেই অ্যাম্বিশাসটা করব, সেটা আমার আমল বা কর্মতে পরিণত হবে। কত দেখেছো? ইটস ভেরি ইম্পর্টেন্ট, না? তাহলে সৃষ্টিকর্তা মানুষকেই অ্যাম্বিশাস বা স্বপ্ন দেখতে শিখেছে। আর একটা মানুষের যদি স্বপ্ন দেখারই শক্তি না থাকে, যদি স্বপ্নই না দেখে আমি বড় হব, সেরা হব, বিশ্ব ঘুরবো, শ্রেষ্ঠ, তাহলে সে কী করে হবে? এটা কিন্তু আমাদের একটা সামাজিক সমস্যা। আমাদের প্রত্যেকটা বাবা মা যদি তাদের সন্তানদেরকে এই অ্যাম্বিশাস করে তুলতেন যে তুমি কখনো ব্যর্থ হতে পারো না, তোমাকে সফলতার জন্য সৃষ্টি করা হয়েছে, তুমি বড় হও, সেরা হও, সুন্দর হও, সেরা হও, সুন্দর হও, বাট সততার সাথে হও, কল্যাণকামিতার সাথে হও। এবং প্রত্যেকটা মানুষই তারা তাই হতো। কিন্তু মানুষকে ওই জিনিসটা তো ভিতরের শক্তি বলা হয় না, যে দেখো একটা ধানের বীজ, রাইট, বা একটা বট গাছের সিডস বীজ, না? দেখো তুমি এটা ধুয়ে মুছে করে বাসায় ড্রয়িং রুমে সাজিয়ে রাখো, দেখবে বছরের পর বছর ওটা ওরকমই থাকবে, না? বট গাছের বীজটা দেখো ওরকম করে আছে, কি বছরের পর বছর, যুগের পর যুগ। কিন্তু ওই ধানের বীজ বা বট গাছের বীজটা যখন তুমি অনুকূল পরিবেশে সুযোগ দেবে, একটা মাটির মধ্যে পানি দিয়ে রাখবে, তখন সেটাকে বৃহৎ বৃক্ষ হচ্ছে। কিন্তু ওর ভিতরে তো শক্তি ছিল, যে জাগ্রত হয়েছে কখন? যখন তার ভিতরে ভিতরের শক্তি, তাকে জাগানোর শক্তি পেয়েছে তুমি যখন তাকে এনভায়রনমেন্টটা দিয়েছো। তাহলে একটা মানুষের ভিতরে সেই যোগ্যতা ক্ষমতা আছে, তাকে এনভায়রনমেন্ট দিতে হবে, মানে পরিবেশ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পরিবেশটা পাচ্ছে, কিন্তু ভিতরে গুণাবলীটা তার আছে, কিন্তু গুণাবলীটা সে বুঝতে পারছে না, বুঝতে পারছে না, তাহলে কিন্তু আমার কাজে লাগবে না। অনুকূল পরিবেশ পেলেও কিন্তু কাজে লাগবে না, কারণ তার ভিতরে যে ক্ষমতাটুকু আছে। আচ্ছা বলো তো, তোমার কাছে যদি, তুমি তো একটা ব্যবসায়ী, তোমার কাছে যদি কোটি টাকা থাকে, 1 কোটি টাকা, রাইট, তুমি কিন্তু তখন পরিকল্পনা করবে আমার কাছে 1 কোটি টাকা আছে, তাহলে আমি এইটা করবো। তো টাকা আছে বলেই তো তুমি পরিকল্পনা করে সফল হচ্ছ, টাকা না থাকলে তুমি পরিকল্পনা কেন করবে? তাই না? তাহলে আমার ভিতরে সফল হওয়ার শক্তি আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, ওই গুণাবলী আছে। আমি যখন এটা জানবো তখনই তো বিকাশ ঘটাবো। মানে নিজের যে শক্তি, নিজের ভিতরের যে শক্তিটা, সেটা আগে ফিল করতে হবে, আগে সেটা জানতে হবে। না 1, 2 যে আমি যে এটা পারি, এটা যে পারবো, যে প্রস্তুতি করলে যে কেউ সফল হচ্ছে, কেউ সফল হচ্ছে, ইট ইজ পসিবল। আজকে আলোচনার বিষয় কি? ইট ইজ পসিবল, আই ক্যান, আমি পারি, এই ভাবনাটুকু থাকতে হবে। ওকে, তাহলে আমি 3টা পয়েন্ট বলেছি না, যে এডিএ ফর্মুলা। তাহলে 1 নম্বর বিষয় কি? অ্যাম্বিশাস, স্বপ্ন দেখতে হবে। 2, ডিসিশন নিতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, যে আমি একে যাবো, এখানে যাবো, এখানে যাবো, কিন্তু আমরা যাবো তো এক জায়গায় এখন প্রথমে, না? যেমন একটা আমরা যখন বিয়ে করার সময় কি করি, অনেকগুলো মেয়েকে দেখে তো আবার কি করি, ডিসিশনটি যে একটা করতে হবে, না? তো ব্যবসা তুমি অনেকগুলো করছো, প্রথমে তো একটা ব্যবসা করবে, তুমি আরেকটা ব্যবসা করবে, রাইট? চাকরি তুমি 3টা পেয়েছো, তো তোকে একটাতে ডিসিশন নিতে হবে। অনেকগুলো কাপড় চয়েস করেছে, একটাতে ডিসিশন নিতে হবে যে এই কাপড়টা আমি কিনতে চাই।
তোমার যদি অপশন থাকে যে একটা, তুমি যে একাধিক করতে গেলে তো হয়তো বিপদে করতে পারো, বা তোমার কোনোটাই হবে না হয়তো, তাই না? একটা একটা করে তো করতে হবে না? ওকে, তো ডিসিশন নাও যে আমি এই কাজটা করবই, রাইট? আমি ক্রিয়াবিদ হব, আমি এদিকে যাব না, এদিকে যাব। যে আইনজীবী সে মানে তো লক্ষ্যটাকে সে আগে Right, টার্গেট করবে, নিশ্চয়ই, ফোকাস দিবে। নিশ্চয়ই। আমি সব কাজই করতে পারি, যেমন আমি একজন ক্রীড়াবিদ তো ক্রীড়াবিদই, সে কিন্তু আইনজীবী না, বা সে কিন্তু অধ্যাপক না, সে তো ক্রীড়াবিদ, তাই না? ওখানে তাকে কনসেন্ট্রেশন ওখানে তার করতে focus হচ্ছে, ছিল। রাইট? ওইভাবে সেকে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হবে। ডিসিশন, ইয়েস, এই কাজটা আমি করবই, রাইট? 3 হচ্ছে এ ডি গেল, ডিসিশন। লাস্টে হচ্ছে অ্যাকশন, এ ডি এ। অ্যাকশন মানে কাজে নেমে যাওয়া। কাজে নেমে যায়, আমি স্বপ্ন দেখেছি, সিদ্ধান্তও নিয়েছি, কিন্তু অ্যাকশন নেই। কিন্তু আমি অ্যাকশন নিতে 0 রেজাল্ট না, কারেক্ট না? অ্যাকশন তার মানে আমি যদি অ্যাকশন না করি তাহলে কাজটা তো হবে না। আমি A+ পেতে চাই পরীক্ষায়, আমি স্বপ্ন দেখেছি A+, ডিসিশন নিয়েছি আমি এইভাবে পড়ে সিলেবাসটা শেষ করব, রাইট? কার কাছে পড়বো ইত্যাদি ইত্যাদি, কয়েক ঘন্টা পড়বো, কোথায় পড়বো, এভরিথিং পরিকল্পনা করেছি, ডিসিশন নিয়ে পরিকল্পনা করেছি, কিন্তু পড়লাম না, অ্যাকশনে গেলাম না, তো রেজাল্ট শূন্য না? অবশ্যই, অবশ্যই। তো সব কিছুর রেজাল্টটা আছে অ্যাকশনে। আচ্ছা, আমরা আল্লাহকে মানি না যে আল্লাহ এক এবং অদ্বিতীয়? আল্লাহকে ভালোবাসি, আল্লাহ থেকে কত সৃষ্টি সেরা করে, কত যত্ন করে বানিয়েছেন, ভালোবাসি, তাই না? ঠিক তো, ভালোবাসি সবাই। কিন্তু আমি যদি অ্যাকশন না দেখাই তাহলে তার কী করে বোঝে, আল্লাহ কী করে বুঝবে যে ভালোবাসি? আল্লাহ যদি মনটা বোঝে, কিন্তু অ্যাকশন, আমরা নামাজ পড়ি কেন? অ্যাকশনে দেখাই না, এই যে নামাজ পড়ছি, আল্লাহ দেখো আমি কিন্তু নামাজ পড়ছি। তারপর রোজা রেখে কি বলছি? দেখো আল্লাহ আমি কিন্তু খাচ্ছি না, অ্যাকশন। খেতে পারি কিন্তু খাচ্ছি না, রাইট? অ্যাকশন। বাবা মা যদি সন্তানকে ভালোবাসেন, রাইট, কিন্তু সন্তানকে যদি আমি অ্যাকশনে না দেখাই তাহলে সন্তান কিন্তু বুঝবে না। যেমন সন্তানকে নিয়ে সময় দেওয়া, বলে না কোয়ালিটি টাইম দেওয়া, বাচ্চাদের সাথে মেশা, বাচ্চার পাশে বসে গল্প করা, অ্যাকশন। এই যে এখানে একটু আমি জানতে চাচ্ছি যে আপনি পরিবেশের কথা বললেন, মানে পরিবেশ সফলতা এবং পরিবেশের যে বিষয়টা, এইটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ওই লাইনে আসছি, আগে 3টা পয়েন্ট শেষ করে নিই, তাহলে বেসিক আলোচনা করছি। ডিটেলস আলোচনা করতে কিন্তু বহু সময় লাগবে। আমি জাস্ট বেসিক প্রাইমারি আলোচনা করলাম যে সফল হতে গেলে 3টে জিনিস লাগবে, ক্লিয়ার না? জি। অ্যাম্বিশন, ডিসিশন, অ্যাকশন। Action. এই অ্যাকশন নিয়ে কথা বললে আমার 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, আচ্ছা। ডিসিশন নিয়ে কথা বলে 1 ঘন্টা সময় লাগবে। ইমাজিনেশন নিয়ে কথা বলতে গেলে, স্বপ্ন নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা তো 10 মিনিট থেকে 15 মিনিট কথা বলবো, রাইট? তাহলে আমরা বেসিক আলোচনা শেষ করলাম। কিন্তু দেখা গেল ওই প্রথম পয়েন্ট যে আমি পারি, আমার পক্ষে সম্ভব, তো এই কথাটা কেউ বলছে, সবাই বলছে, কিন্তু কেউ সম্ভব হচ্ছে, কেউ সম্ভব হচ্ছে না। ঠিক এক্ষেত্রেও কিন্তু গবেষণা করে তাই দেখা গেছে, এই 3টা পয়েন্ট বিষয় দুইজনই ভাবলো যে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি, আমি সফল হব, ডিসিশন নিয়েছে, অ্যাকশনে গেছে। এরপরও দেখা গেছে কেউ সফল হয়েছে, কেউ সফল হতে পারে। দেখেছি অনেকে আছে না, ম্যাডাম আপনি যেভাবে বলেছেন ওইভাবেই তো আমি কাজ করেছি, কিন্তু আমি তো ব্যর্থ হয়েছি, কারণটা কি? তো এরকম করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মানুষ এডিএ ফর্মুলা ফলো করেও কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ওই অ্যাম্বিশাস অ্যান্ড ডিসিশন এর মাঝখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। ধরো কেউ স্বপ্ন দেখলো আমি সফল হব, আমি বড় ব্যবসায়ী হব, কিন্তু সে মনে মনে ভাবছে কি এটা বোধহয় পসিবল না। তার মানে তার ব্রেনের মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডে সে কি বললো, এটা বোধহয় সম্ভব না, কিন্তু মুখে বলছে কিন্তু আমি পারবো, কিন্তু মনে মনে বলছে এটা কি সম্ভব নাকি? তাহলে পুরো আমার বডির অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে দুইজনে একই যোগ্যতা, রূপা, একই যোগ্যতা, দুজনে সফল হতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কেউ সফল হচ্ছে, কেউ সফল হচ্ছে না। তো গবেষকরা দেখলেন যে ইমাজিনেশন, স্বপ্ন এবং ডিসিশন এর মাঝখানে
এক জায়গায় গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, সফলতার ক্ষেত্রে বাধা, আচ্ছা। সেটা হচ্ছে আত্মবিশ্বাসের। কারণ মানুষ যখন কোনো কিছু করতে চায়, স্বপ্ন দেখে যে ওই জিনিসটা আমি করব, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যখন চিন্তা করে যে আমি বোধহয় পারবো না, এটা বোধহয় আমার পক্ষে সম্ভব না, তখন আমাদের ব্রেনের একটা বিষয় রয়েছে যে আমাদের ব্রেন আমার ভাবনাটাকে রিসিভ করে সত্য মনে করে। বলে না, রিয়েলিটি আর ইমাজিনেশনের পার্থক্য ব্রেন করতে পারে না। তুমি জানো, আমি জানি যে এটা ইট ইজ রিয়েল, ইট ইজ ইমাজিনেশন। এটা বাস্তব এবং এটা স্বপ্ন, দুই জিনিস। এটা বাস্তব রিয়েলিটি, এটা ইমাজিনেশন কল্পনা। কল্পনার মধ্যে কল্পনা নাই, বাস্তবতা আছে, রাইট? কিন্তু ব্রেন মনে করে দুটোই একই জিনিস। যেমন ওই যে সত্যিকারের মৃত লাশ দেখলে আমরা কাঁদি, সত্যিকারের লাশ দেখলে কাঁদি, আবার সিনেমার পর্দার কল্পনার লাশ দেখলেও কাঁদি। কিন্তু ওই সব পর্দার লাশটা তো কল্পনা, এটা তো রিয়েল না, কিন্তু ব্রেন মনে করে ওটা রিয়েল লাশ, ফলে আমরা দুটোই দুই কাঁদি, রাইট? আন্ডারস্ট্যান্ড? তো সুতরাং আমরা স্বপ্নের মধ্যে ভয় পাই কেন? কারণ স্বপ্নটাকে আমার ব্রেন মনে করে রিয়েল, ফলে স্বপ্নের মধ্যে আমরা লাফ দিয়ে উঠি, ভয় পাই, হাঁপাতে থাকি, রাইট না? তাহলে আমি সফল হতে চাই, আমি ভাবছি, কিন্তু মনে মনে আমি ভাবছি যে এটা পসিবল না, তখন আমার কী হবে? ব্রেন মনে করবে ওটাই ঠিক। ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ ডেঞ্জারাস। কিন্তু এটাকে বলে সেলফ কনফিডেন্স। মানে আমি পারবো মানে আমি সবসময় পারবো, মানে আমার মনের মধ্যে আমি যে বলেছি পারবো, এটা আমার সাবকনসিয়াস মাইন্ডও মনে করতে হবে, যে কোনো মানে আমার স্বপ্নে শয়নে সবসময় মনে করতে হবে পারবো মানে পারবো। দিস ইজ কল সেলফ কনফিডেন্স। কয়েকটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। যেমন এই মোহাম্মদ আলী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা, রাইট? তিনি কি বলছে জানো? উনি বলছেন যে আমি যখন মনে করতাম যে আমি গ্রেট, আমি সেরা বা আমি মহান, তখন কিন্তু আমি সেরা ছিলাম না। কিন্তু আমি মনে করতাম আমি সেরা, কিন্তু তখন আমি মোটেও সেরা ছিলাম না। কিন্তু আমি মনে করতাম সেরা, আমি সেরা হয়েছি। কেন বলো তো? এখানে ইংরেজিতে একটা কথা আছে যে ওটা fake it until make it। বলো, আবার বলো। fake it until make it। এটা তৈরি না করা পর্যন্ত এটা তোমরা ফেক হোক যাই হোক তোমরা এভাবে মানতে শুরু করো ব্রেন নিয়ে। ওই সেম একই থিওরি, এটাই তো সেই বিখ্যাত ব্যক্তি তাই বলেছেন। এক্স্যাক্টলি। তো সুতরাং মোহাম্মদ আলী বলছেন যে আমি যখন গ্রেট ছিলাম না, তখন আমি ভাবতাম আমি গ্রেট, তখন আমি কিছুই ছিলাম না, কিন্তু আমি ভাবতাম আমি গ্রেট হয়ে গেছি। থট বিকাম থিংস। কারণ ব্রেন তো জানে যেটা আমি হয়ে গেছি, ব্রেন তো বোঝে না যে হয়নি। ফলে আমি যখন চেষ্টা করি, উদ্যোগ নিই, হ্যাঁ, কারণ ব্রেন তো মনে করে হয়ে গেছি, কিন্তু আমি তো হইনি। যখন আমার চেষ্টা থাকবে, উদ্যোগ থাকবে, তখন ওটা বাস্তবায়ন হবে, ম্যাটেরিয়ালাইজেশন হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। এই মোহাম্মদ আলীর কথাই বলি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা। তিনি মঞ্চে গিয়ে কী বলতো জানো? উনি মঞ্চে গিয়ে বলতেন, নো ওয়ান বেটার দেন মি, আই এম দ্য চ্যাম্পিয়ন। বর্তমান সময়ে আমার মতন শক্তিশালী কেউ নাই, আমি চ্যাম্পিয়ন। মঞ্চে গিয়ে কেন বলতেন? মঞ্চে যে বলার সাথে সাথে তার ব্রেন মনে করতো ওইটাই ঠিক, পুরো বডিটার ওই শক্তিতে জাগ্রত হতো। দিস ইজ কল সেলফ কনফিডেন্স। আরেকটা এক্সাম্পল দিই। হিমালয় পর্বতমালায় সর্বপ্রথম যিনি আরোহণ করেছেন এভারেস্টে, তার নাম হচ্ছে এডমন্ড হিলারি। তাকে প্রশ্ন করা হয়েছিল, এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি প্রথম ব্যক্তি যিনি এভারেস্ট জয় করেছিলেন। আচ্ছা, এই যেটা কেটে দিও, আমারটা চলছে তো, দেখো তো আমারটা চলছে কিনা দেখো, নাকি চলছে না? থ্যাংক ইউ, এটা কেটে দিও। যেটা সবচেয়ে প্রথমে যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন বা বিজয় অর্জন করে, তার নাম হচ্ছে এডমন্ড হিলারি, 1953। তো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে আপনি হলেন প্রথম মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় উঠেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় উঠেছেন। এই সবচেয়ে উঁচু জায়গায় উঠতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ আপনার কাছে কি মনে হয়েছিল? তিনি বলেছিলেন, এত বড় একটা পর্বত
পর্বতমালা, এটাও আমার কাছে কোনো ব্যাপার ছিল না, এটা আমার কাছে কোনো কঠিন কাজ ছিল না। তাকে বলছিল সবচেয়ে কঠিন কাজ কি মনে হয়েছিল, এটা আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয়নি। ওই যে বরফ ভেঙে ভেঙে পড়ছে, এটাও আমার কাছে কোনো কঠিন ব্যাপার ছিল না, ওটাকে অতিক্রম করা। এই যে অন্য দিকে হয়তো তুষারপাতের মতো কিছু একটা হচ্ছে, এটাও আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয়নি। আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল যে এটা যে আমি পারবো, এটা যে আমার পক্ষে সম্ভব, এটা ভাবতে পারে সবচেয়ে কঠিন কাজ, যে এটা আমার পক্ষে সম্ভব, আচ্ছা, এটা সবচেয়ে কঠিন কাজ। তার মানে আমি পারবো এটা ভাবতে পারা সবচেয়ে কঠিন কাজ, এবং আমি ভেবেছি আমি পারবো। কত দারুণ ব্যাপার না? একদম একদম। তো সুতরাং একটা মানুষকে এই সকল বাধা অতিক্রম করা কোনো ব্যাপারই না, সে যদি তার আত্মবিশ্বাস থাকে, সেলফ কনফিডেন্স। ইয়েস, আমি যদি আর একটা এক্সাম্পল দিই, যেমন সচিন তেন্ডুলকর, তো সে কিন্তু ঠিক একই কথাই বলেছে। উনি বলেছিলেন সেদিন এক সাক্ষাৎকারে যে আমি যখন বিশ্বের বিভিন্ন জায়গায় খেলতে গেছি, ওয়ান ডে টেস্ট খেলতে গেছি, তখন রাতের বেলায় হোটেলে যখন আমি ঘুমাতাম, তো যেই দিন রাতের বেলায় ঘুমের সময় আমি ভেবেছি কালকের খেলাটা বোধহয় খুব একটা ভালো হবে না, কালকের দিনটা বোধহয় ভালো যাবে না, আমি বোধহয় ভালো পারবো না, ওদিন আমি অধিকাংশ দিন আউট হয়ে গেছি। কিন্তু যেই দিন রাত্রে আমি ভেবে রেখেছিলাম যে কালকের দিনটা আমার দারুণ যাবে, কালকে আমি সেঞ্চুরি করব, আমার 80 থেকে 90% ক্ষেত্রে আমি তাই করেছি। কেন বলো তো? এখন তোমাকে প্রশ্ন করছি, কেন বলো তো? কারণ উনি যখন ভেবেছেন যে কালকে আমার বেস্ট হবে, একটু কেটে দিয়ে আবার প্রশ্নটা করেন। মানে এটা তার মনকে ও ইয়ে করছে, তাই না? ও মানে ব্রেনে ঢুকাই দিছে যে হ্যাঁ পারবো। উত্তরটা তো এটাই হবে নাকি? ওই যে ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির পার্থক্য করতে পারে না। ও যখন ভেবেছে যে আমি পারবো, তখন ব্রেন বিশ্বাস করেছে পারবো, তখন পুরো বডিটা আমি এটা অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, আপনি বলেন তাহলে। আচ্ছা রূপা, তাহলে তোমার কাছে আমি প্রশ্ন করছি, এই যে ও সৌরভ গাঙ্গুলি, এটা সচিন দাঁড় না, কিন্তু সৌরভ গাঙ্গুলির উপর কথা বলেছে না? আপনি সচিন তেন্ডুলকার বলছেন। আচ্ছা, যাক, অসুবিধা নেই, সৌরভ গাঙ্গুলি বলবেন। এটা সচিন না, কিন্তু সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, তাহলে আগের কথাগুলো বাদ যাবে। হ্যাঁ ঠিক আছে। এখন যেমন আমি সৌরভ গাঙ্গুলির একটা উদাহরণ দিই। তো সৌরভ গাঙ্গুলি সেই দিন একটা আলোচনায় বলছিলেন যে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে যখন সচিন তেন্ডুলকর পৃথিবীর বিখ্যাত ওপেনার, বিখ্যাত ব্যাটসম্যান, হ্যাঁ সচিন তেন্ডুলকর বিখ্যাত ব্যাটসম্যান, তার সাথে যখন আপনি ওপেনিংয়ে নামতেন, তখন তো আপনার কোনো পপুলারিটি ছিল না, আপনার জনপ্রিয় ছিল না, আপনি নাম করা ছিলেন না, তখন আপনার ভয় লাগতো না? এটাকে সৌরভকে জিজ্ঞেস করেছে যে সচিনের সাথে তেন্ডুলকরের সাথে আপনি ওপেনিংয়ে নামতেন, তখন আপনার ভয় লাগতো না যে আপনি তখন নাম করেন, এত বড় বিখ্যাত একটা ব্যাটসম্যানের সাথে আপনি নামছেন, আপনি ভয় পেতেন না, ঘাবড়াতেন না? আপনি ভালো রেজাল্ট কী করে করতেন? সৌরভ গাঙ্গুলি কি উত্তর দিয়েছিলেন জানো? তিনি বলেছিলেন যে আমার ওই পিচের মধ্যে উল্টো দিকে যে সচিন তেন্ডুলকর দাঁড়িয়ে আছে, এটা আমি ওর দিকে তাকাইতামই না। তিনি বলতেন যে আমি ভাবতাম আমার জায়গায় আমি বেস্ট, উল্টো দিকে কে আছে আই ডোন্ট কেয়ার। তার মানে দেখো, উল্টোর দিকে তাকালে কি হতো, সে হয়তো ভয় পেয়ে যেত বা তার কাছে খারাপ লাগতো, সে বলছে আমি ওর দিকে তাকাতামই না, কারণ আমি সেলফ কনফিডেন্সটা বজায় রাখার জন্য আই এম দ্য বেস্ট, আমার জায়গায় আমি বেস্ট, ওর জায়গায় ও বেস্ট, সো আই ডোন্ট কেয়ার, রাইট? দেখো কি দারুণ ব্যাপার। আত্মবিশ্বাসী ছিলেন ওই সময়ও। এমন এই সৌরভ গাঙ্গুলি বলছেন যে যেই দিন রাতের বেলা হোটেলে ঘুমানোর সময় আমি মনে মনে ভাবতাম যে কালকে বোধহয় দিনটা আমার ভালো যাবে না, ম্যাচটা বোধহয় ভালো হবে না, বোধহয় আমি আউট হয়ে যাবো, ওইসব অধিকাংশ ম্যাচে আমি আউট হয়ে গেছি। কিন্তু যেই দিন রাতে, সৌরভ গাঙ্গুলি বলছেন যে যেদিন রাত্রে আমি ঘুমানোর সময় ভাবতাম যে কালকে আমি একদম সেঞ্চুরি করবো, বেস্ট করবো, ওইসব দিনে আমি বেস্ট করেছি পরের দিনে। কেন বলো তো? আমি তোমাকে প্রশ্ন করছি, কেন বলো? মানে রাতে ও নিজেকে সেভাবে প্রস্তুত করেছে, ওর ব্রেন এবং বডির অর্গানগুলোকে সেভাবে মোটিভেট করেছে, হ্যাঁ আমি কালকে পারবো, আত্মবিশ্বাসটা এনেছে, দৃঢ় মনোভাব। হ্যাঁ, না আত্মবিশ্বাস, সে ভাবলো কালকে আমি ভালো করব, তো ও পরের দিন ভালো করলো, এর কারণটা কি হতে পারে?
কারণ নিশ্চয় ওরা নিজেকে ওভাবে প্রস্তুত করেছে, আত্মবিশ্বাসটা সেই রকম গভীরভাবে নিয়েছিলেন সে। হ্যাঁ, ওই যে বললাম আমাদের ব্রেন রিয়েলিটি আর ইমাজিনেশনের পার্থক্য করতে পারে না। ও যখন চিন্তা করলো যে কালকে যে আমি আমার পারবো, বেস্ট আমাকে হবে, century হ্যাঁ করতেই হবে। হ্যাঁ, তখন ব্রেন ব্রেন কি বিশ্বাস করেছিল? এটা হবে, হ্যাঁ, ও পারবে, এটা হবে। গাঙ্গুলি হবে, ব্রেন মনে পারবে। করছে ইট ইজ পসিবল, ব্রেন মনে করছে ইয়েস। তাহলে ব্রেন, আমাদের পুরো বডিকে কে চালায়? আমাদের ব্রেন তো চালায়, ব্রেন চালায়। রাইট? আমার হরমোন সিক্রেশন, আমার বডির স্ট্রেংথ, তাই না? তাহলে ব্রেন মনে করেছে এটা পসিবল, তাহলে পুরো বডিটা পসিবল হয়ে গেছে। কিন্তু যেদিন সে ভেবেছে কালকে দিনটা খারাপ হবে, তার ব্রেন কি বিশ্বাস করেছে আসলে ভালো হবে না, তাহলে আমার পুরো বডিটা কাজ করে নাই। এবং সত্যি সেদিন খারাপ হয়েছিল। কি দারুণ না? দিস ইজ কল সেলফ কনফিডেন্স। কোনোভাবে আমার আত্মবিশ্বাসকে হারানো যাবে না যে কোনো কাজে। দেখো একটা জিনিস তোমাকে বলি, একই যোগ্যতায় তারা দৌড়াচ্ছে, দুজনে একই যোগ্যতায়, তা একজন ভালো করছে খারাপ করছে কেন? যখন একজনের মনে হবে না যে আজকে বোধহয় ওই পারবে, আমি পারবো না, বা আজকে বোধহয় আমি পারবো না, তো পুরো বডিটা আর অ্যাকশন করবে না। সর্বক্ষেত্রে, আমাদের যে কোনো ব্যবসার ক্ষেত্রে, যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমার ইমাজিনেশন, আমার ভাবনা যদি নেগেটিভ হয়, তাহলে আমার ব্রেন এটা নেগেটিভলি রিসিভ করবে, আমার পুরো বডি অ্যাকশন কমে যাবে। তাহলে আমরা আজকে এখান থেকে কী শিখলাম? আমরা এখানে ব্যাপক আলোচনা করতে পারতাম, আজকে অনেক আলোচনা করতে পারতাম। এই যে আমরা শিশুদেরকে ছোটোবেলা থেকে বা আমরা বাবা মারা মানে ভালো বলতে গিয়ে বলি কি, তোকে দিয়ে হবে না, তোর দ্বারা সম্ভব না, তুই একটা গাধা, তুই একটা বোকা। আমরা যদি বাচ্চাদেরকে এইভাবেই সবসময় বলতে থাকি না, তাহলে বাচ্চার ব্রেন কি মনে করবে? আসলে আমি গাধা, আমি পারবো না। তাহলে আমাদের উচিত কি, আমাদের সন্তানদেরকে কি বলা? যে তোমার পক্ষে সম্ভব, তুমি পারবে, তুমি জিনিয়াস, তুমি ব্রিলিয়েন্ট। এটা যতবার বলবো, বাচ্চা যতবার সেটা বিশ্বাস করবে, ওর পক্ষে সেটা পসিবল। নেভার থট নেগেটিভ। লাস্ট কথা বলে আজকে আলোচনা শেষ করছি। এই যে বাল্ব যে আবিষ্কার করেছে, যিনি বাল্ব আবিষ্কার করেছেন, তার নাম কি? আর তোমার সিলভা, এডিসন সিলভা, তাই না? এই যে বাল্ব আবিষ্কার করেছেন, তো এই যে এটা কাটো তো, এই যে চলুক, তুমি একটু একে ডাকো তো, এই শান্ত ভাইকে, অথবা ওই যে একে ডাকো, যে কেউ ওকে ডাকো, নামটা আমার মনে থাকে না। এই বাল্ব আবিষ্কার করেছে, এই নামটা বলেন তো তাড়াতাড়ি। কি সিলভা, কি বাল্ব আবিষ্কার করেছে, ওদেরকে বলেন তো, ওই দুজনের মনে আছে কিনা? চলুক কেটে দেন। এই যে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার, প্রতিবার নামটা বলে যায়। আলভা এডিসন, হ্যাঁ আলভা এডিসন, আইনস্টাইন, তারপরে হলো আলভা এডিসন। আগে শব্দটা কি? নিউটন তো হচ্ছে না আলভা এডিসন, এই তো বললাম তো, আলভা এডিসন, সিলভা নাকি? দাঁড়ান আমি দেখি, একটু গুগল করি। হ্যাঁ না ওদের মনে আছে নাকি? আলভা এডিসন, দেখছি আমার নামটা কতবার যে আলোচনা করেছে, প্রতিবার বলেছে। আমি অবশ্য শুনছিলাম, তো মনে রাখিনি। হ্যাঁ, টমাস আলভা এডিসন, এই তো টমাস আলভা এডিসন। কে বললো? হ্যাঁ তুই বলছো, হ্যাঁ ঠিক আছে, টমাস আলভা এডিসন, টমাস আলভা এডিসন। আচ্ছা, 1 2 3 1 2 3 স্টার্ট। যেমন বাল্ব আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন। উনি যখন শিশু ছিল, তখন উনি কানে কম শুনতেন। একবার জ্বর হয়ে বোধহয় কানের সমস্যা হয়েছিল, কানে খুব কম শুনতেন তিনি। তো একদিন স্কুলে গেছে, ভর্তি করেছে প্রাইমারি স্কুলে। সেখানে তার শিক্ষক কিছুদিন পর একটা চিঠিতে পাঠিয়ে দিয়েছে। তো ও তো ছোট শিশু, ও তো কিছু বোঝে না। শিশুটা চিঠিতে, মা তোমাকে শিক্ষক চিঠি দিয়েছেন। তো মা ওই চিঠি পড়ে কাঁদছে। হ্যাঁ, তো ওই সিলভা এডিসন বলছে, মা তুমি কাঁদছো কেন? তো বলছে, বাবা এই চিঠির মধ্যে কী লিখেছে তোমার শিক্ষক জানো? বলছে, তুমি এত জিনিয়াস, এত ব্রিলিয়েন্ট, যে এত ব্রিলিয়েন্ট জিনিয়াস ছেলেকে তারা ক্লাসে রাখতে পারবে না, কারণ অন্যরা তো তোমার মতো এত ব্রিলিয়েন্ট না।
তো বলেছে তোকে অন্য স্কুলে ভর্তি করতে। তো তুমি বাবা চিন্তা করো না, আমি তোমাকে পড়াবো বা একটা শিক্ষক রাখবো, তারপরে তুমি চিন্তা করো না, কারণ তুমি খুবই ব্রিলিয়ান্ট, খুবই জিনিয়াস। কিন্তু আলবা এডিসনের একটা বিশেষ গুণ ছিল, তিনি প্রচুর গভীরভাবে ভাবতে পারতেন, খুব মনোযোগ দিয়ে পড়তেন, খুব গভীরভাবে ভাবার তার ক্ষমতা ছিল। তো উনি স্কুল বয়সেই কলেজের বই পড়া শেষ করে ফেলেছে, এত সে ব্রিলিয়ান্ট ছিল। এমনকি যখন বড় হলেন তিনি, তারপর 1000-এর বেশি তার প্যাটেন্ট আছে, আবিষ্কার আছে, বুঝতে পেরেছো? 1000-এর বেশি তার আবিষ্কার আছে। তো একদিন তার মা মারা গেলেন, তিনি বহু কিছু আবিষ্কার করেছেন। তো উনি করলেন কি, বাসার সব পুরনো জিনিসপত্রগুলো গার্বেজ করছেন, ফেলে দিচ্ছেন, যে এত বাসায় পুরনো জিনিসপত্র, সব পুরনো জিনিসগুলো সরাতে ফেলতে হঠাৎ করে একটা পুরনো সুটকেস দেখেছে। তো ভাবছে এটার ভিতরে কী আছে দেখি, চেক করি, দেখেছে একটা ওই চিঠিটা। তো তার তো মনে পড়লো যে এই চিঠিটা পড়ে মা কেঁদেছিলেন ছোটোবেলায়। তো আলবা এডিসন সিলভা ওই চিঠিটা পড়লেন। যখন তিনি চিঠিটা পড়ছেন তখন তিনি কাঁদতে শুরু করেছেন। যে চিঠিটা পড়ে তার মা কেঁদেছিলেন একদিন শিশুবেলায়, আলবা দেখেছিলেন যে মা কাঁদছে, ওই চিঠিটা এতদিন পর তিনি বিখ্যাত হওয়ার পরে সেই চিঠি পড়ে তিনি কাঁদলেন। কারণ তিনি দেখছেন চিঠির মধ্যে লেখা আছে একেবারে উল্টো কথা। তার মা কি বলেছিলেন, বাবা চিঠির মধ্যে লেখা রয়েছে তুমি জিনিয়াস, তুমি ব্রিলিয়ান্ট, তোমার মতন জিনিয়াস ব্রিলিয়ান্ট ছাত্রকে তাহলে স্কুলের ক্লাসে রাখতে পারছেন না। কিন্তু সে আজকে পড়ে দেখে সে চিঠির মধ্যে লেখা, আপনার ছেলে কানে শোনে না, আপনার ছেলেকে আমরা ক্লাসে রাখতে পারছি না, তাকে ডাক্তার দেখান। সে সিলভা এডিসন কাঁদছে আর ভাবছে, মা যদি এই চিঠিটাই আমাকে পড়ে শোনাতেন তাহলে আজকে আমি পৃথিবীর অন্যতম একজন সেরা আবিষ্কারক হতে পারতাম না। মা আমাকে চিঠিতে বলেছিলেন, আমি বিশ্বাস করেছিলাম সেটা। মা বলেছিলেন, ইউ আর এ জিনিয়াস, ইউ আর এ ব্রিলিয়ান্ট। আর আজকে আমি সফল হয়েছি কারণ আমি সেটাই বিশ্বাস করেছিলাম। থিঙ্ক অলওয়েজ পজিটিভ। আমি যদি বিশ্বাস করি আমি পারবো, আমার পক্ষেই সম্ভব, তাহলে সমস্ত বাধা এমনিতেই অতিক্রম হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলে জানো? আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, মানুষ ওইটাই পাবে যেটার জন্য সে পরিশ্রম করবে। লাইসালিল ইনসানে ইল্লা মাসা, মানুষ ওইটাই পাবে। তার মানে আল্লাহ মানুষকে ওইটাই দেবেন যেটার জন্য সে পরিশ্রম করবে। কোনটার জন্য পরিশ্রম করবে? যেটা সে স্বপ্ন দেখবে। আমি যে স্বপ্ন দেখেছি, আমি পরিশ্রম করছি কেন? কারণ আমি কনফিডেন্স যে আমি ওটা পাবই। সুতরাং আমার সমস্ত কাজের পেছনে থাকতে হবে আমার আত্মবিশ্বাস। আমি পারি, আমি পারবো, আমার পক্ষে সম্ভব। ধন্যবাদ স্যার। আজকে অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানলাম, শিখলাম, জেনেছি যে দৃঢ় মনোভাব পোষণ করাটা খুবই জরুরি, আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি। তাহলে আমরা সফলতার স্বর্ণশিখরে পৌঁছে যাব এবং ব্যর্থতা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। সেই দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা বরাবরই চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। আশা করছি আপনারা আজকে ডক্টর আলমসুর রহমানের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামতগুলো, মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।